আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন এই সময় দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন আব্বাসী। এই মুহূর্তে একটু যুক্ত হচ্ছে সাবির হোসেন চৌধুরী এমপি, সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। জনাব সাবির হোসেন চৌধুরী, আপনাকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের এই সময়ের আয়োজনে। আশা করছি আপনি ভালো আছেন। আসলে মূলত যে বিশেষ বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আজকে কথা বলতে চাই, এটি একটি বিশেষ বিষয় এই অর্থেই যে মানুষের অনেকটা অজানা একটি বিষয় ছিল যে এতভাবে বনের জমি আসলে বেদখল হয়ে গেছে। আমরা যদি একটি হিসেব দেখি, যে হিসেবটি এই মুহূর্তে আমাদের হাতে আছে, প্রায় 46,46,700 একরের মধ্যে এই মুহূর্তে দখল অবস্থায় আছে প্রায় 2,87,452 একর জমি। এটি তার ধরনের ভয়ঙ্কর তথ্য বলে আমার কাছে মনে হচ্ছে। তো ঠিক সেই জায়গাটি থেকে একটি জনগুরুত্বপূর্ণ পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই ভয়ঙ্কর তথ্য নিয়ে আসলে এই মুহূর্তে কাজ আপনি কিভাবে করবেন বা কিভাবে শুরু করেছেন, এই বিষয়টি জানতে চাই। আপনাকে ধন্যবাদ, এবং বাংলাদেশ টেলিভিশনে আপনারা যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছেন তার জন্য আপনাদেরকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যে কোনো সমস্যার সমাধানের আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আসলে সেখানে একটি সমস্যা আছে। তো আমরা যে কাজটি করেছি আমাদের সংসদীয় স্থায়ী কমিটি থেকে, সেটা হচ্ছে আমরা পরিসংখ্যানগুলো এখন আমরা নিয়েছি এবং এই তথ্যটি এখন আমরা সকলেই জানি। তো এখন আমরা যেটা দেখব যে সেটা হচ্ছে এই জমিগুলো আমরা কিভাবে আবার বন অধিদপ্তরের কাছে এটার যে পজেশন আছে সেটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। কারণ আপনি যে তথ্যটির কথা এখানে উল্লেখ করলেন, অর্থাৎ বাংলাদেশে যে মোট যে আপনার বনভূমি আছে তা 5% কিন্তু আপনার বেহাত হয়ে আছে, এবং এটা কিন্তু 1-2 বছরের বিষয় না। এটা দীর্ঘদিন ধরে অতীতে হয়তো আমরা বনের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেই নেই বা বনকে একটা সম্পদ হিসেবে আমরা দেখি নেই। তবে এখন বর্তমান প্রেক্ষাপটে বনের যে গুরুত্ব সেটা আমরা সকলেই উপলব্ধি করি। আমাদের পবিত্র সংবিধানে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে কিন্তু আমরা আমাদের সংবিধানও একটি সংশোধনী এনেছি, যেখানে আমরা বন সংরক্ষণ, বন সম্প্রসারণ এই বিষয়গুলো নিয়ে এসেছি। আমরা জানি যে জলবায়ুর ক্ষেত্রেও বনের একটা বিশেষ একটা ভূমিকা আছে। বন আমাদের ছায়া দেয়, বন আমাদের অক্সিজেন দিচ্ছে, বন যে আপনার বায়ুতে যে CO2 আছে সেটা শোষণ করে নিচ্ছে। এবং আমরা জানি বাংলাদেশে যেহেতু এখানে প্রায় আমরা দুর্যোগের মুখোমুখি হই, সুন্দরবন কিভাবে একটা ঢাল হিসাবে কাজ করে, বা আমাদের যে বনভূমিগুলো আছে দুর্যোগের সময় তারা কিভাবে একটা ঢাল হিসাবে কাজ করে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে এই জমিগুলো ফিরিয়ে নেওয়া। কেননা আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে যে ভূমি জরিপ যেভাবে হয়ে এসছে, আমাদের হয়তো অনেকে এটা নাও জানতে পারেন, তবে আমরা যেটা CS দাগ বা খতিয়ান বলি, এই কাজটি শুরু হয়েছিল 1885 সালে এবং সর্বশেষ জরিপের কাজটি শেষ হয় 1940 সালে। অর্থাৎ ওই সময় যে মূল যে জরিপে যে জায়গাগুলিকে বা ভূমিগুলিকে বন হিসাবে চিহ্নিত করা আছে এবং সেটা নিয়ে সরকারি গেজেটও হয়েছে, সেগুলি আমরা দেখছি যে পর্যায়ক্রমে হাতছাড়া হয়ে গেছে। সুতরাং এটার বেশ কিছু জটিলতা আছে, কারণ আমাদের ভূমি যে জরিপ আছে, আমাদের যে রেকর্ড আছে, সেগুলো সংশোধন করতে হবে। এখানে শুধু ব্যক্তি নয়, এখানে অনেক প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, এমনকি সরকারি প্রতিষ্ঠানও থাকতে পারে। সুতরাং প্রতিটি ক্ষেত্রে কারা বর্তমানে এই জমির বেদখল করে আছে সেটা চিহ্নিত করে প্রশাসনের সহায়তায়, আইনি সহায়তা নিয়ে আমরা আশা করছি যে এই জমিগুলো আমরা আবার উদ্ধার করতে পারবো। কিন্তু আমরা তো একটি হিসেবে দেখছি যে দখলদার প্রায় 90,000 ব্যক্তি বা প্রতিষ্ঠান। ঠিক সেই জায়গায় এর আগেও আমরা দেখেছি যে শিল্পপতি বা প্রভাবশালী যারা, তারা অনেকে এই জায়গাগুলো দখল করে আছে। আগের চিত্র কিন্তু অনেকটা সেরকম দেখায়। ঠিক সেক্ষেত্রে যখন উচ্ছেদ কার্যক্রম আপনারা শুরু করতে চান, অনেক সময় নিম্ন আদালতে মামলা হচ্ছে, কখনো আপিল হচ্ছে, কখনো উচ্চ আদালতে নিষেধাজ্ঞা হচ্ছে। খুব কি সহজ হবে পথ চলা? এর আগের কিন্তু আমাদের যে উদাহরণগুলো বলে খুব সহজ হবে না। এটা সহজ হবে না, এবং আমরা এটা বলছিও না যে এটা খুব সহজ একটা প্রক্রিয়া হবে। আমি আগেই বলেছি যে এটা একটা জটিল প্রক্রিয়া। তবে আমার মনে হয় এখানে যেহেতু আমাদের সেই রাজনৈতিক অঙ্গীকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে তার অবস্থান খুবই স্পষ্ট, অনড়, এবং এখানে যদি আমরা আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমরা অন্যান্য ক্ষেত্রে কিভাবে করব? সুতরাং আমি মনে করি এটা একটা জাতীয় ইস্যু। এটা শুধু বনের মালিকানা আবার ফিরিয়ে আনার বিষয় না, এটার সাথে আমাদের ভবিষ্যৎ জড়িত,
এটার সাথে আমাদের টেকসই উন্নয়নের বিষয়টি জড়িত, এটার সাথে আমাদের বর্তমানের নতুন প্রজন্মের ভবিষ্যৎ জড়িত। জি। সুতরাং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকলের সহযোগিতায়, যার জন্য আমি বলছি প্রশাসন, আমাদের আদালত, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সকলকে নিয়ে আমরা এই কাজটি করব এবং আমার মনে হয় এই ধরনের দৃষ্টান্ত আমরা ইনশাল্লাহ বাংলাদেশে স্থাপন করতে পারবো। আমরাও সেটি চাচ্ছি, কারণ সাস্টেইন ডেভেলপমেন্ট গোলের জন্য আসলে জলবায়ুর যে চরম বৈরিতা সেটি থেকে আসলে বের করে আনতে হবে যে কোনো দেশকে। কিন্তু একটি তথ্য বেশ আমাদেরকে আলোড়িত করেছে যে সবচেয়ে বেশি বন দখল বা বনভূমি দখল রয়েছে কক্সবাজার জেলায়। আপনার কাছে এটি কেন মনে হচ্ছে যে মানে এর পেছনে আসলে বড় কোনো উদ্দেশ্য বা কারণ কি রয়েছে কিনা? দেখেন, ঠিক সেভাবে তো এখন আমরা বলতে পারছি না, তবে আপনি যেটা বলেছেন প্রায় সেখানে মানে 60,000 একর জমি শুধু কক্সবাজার জেলায় আছে এবং এটা আপনি যেটা বলছেন যে দুর্যোগ বা জলবায়ু, সেটা প্রেক্ষাপটেই কিন্তু বিষয়টা উদ্বেগজনক। কেননা উপকূলীয় অঞ্চলে যদি এভাবে আমাদের বন আমরা হারিয়ে ফেলি, উজাড় হয়ে যায় বা সরকারি জমি বেহাত হয়ে যায়, তাহলে তো এটা বাংলাদেশের জন্য একটা জাতীয় দুর্যোগ। তবে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা পরীক্ষা করব। একটা হতে পারে যে আমাদের হয়তো বন বিভাগের কিছুটা অবহেলা ছিল, যারা কর্মকর্তা ছিলেন। আরেকটা হচ্ছে যারা স্থানীয় প্রশাসনে যারা কাজ করেছেন, তারা যখন আপনার এই জরিপগুলো পরিচালনা করেছেন তারা সঠিকভাবে করেননি। আর বাংলাদেশে তো একটা, আমরা এটা সবাই জানি যে কিছু শ্রেণী আছে যারা সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করে। সুতরাং সেই বিষয়গুলো আমি ঢালাওভাবে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না, কেননা প্রাথমিক তথ্য আমাদের কাছে এসছে। আপনি যেটা বললেন 90,000 মানুষ বা প্রতিষ্ঠান বা ব্যক্তি এখানে আছে, তাদের সবাইকে আগে আমরা চিহ্নিত করব এবং আমি যেটা বলেছি যে স্বচ্ছতার খাতিরে আমরা তাদের একটা তালিকা আমরা প্রকাশ করব। আমরা কিভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করতে পারি আমি জানি না, তবে এখানে অনেক কিছু থাকতে পারে। ধরুন যদি কোনো প্রতিষ্ঠান হয়, এটা আমি সিদ্ধান্ত আকারে বলছি না, তবে আমরা যেটা বিবেচনা করতে পারি যে তাদেরকে যেন কোনো ব্যাংক থেকে ঋণ না দেওয়া হয়, বা তারা যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই তথ্যটি যেন থাকে যে তারা সরকারি জমি বা বনভূমি তারা দখল করেছে। এইভাবে আমার মনে হয় সামাজিকভাবেও আমাদেরকে বিষয়টা নিয়ে এগোতে হবে। আপনি কিন্তু বেশ স্বচ্ছ থাকার কথা বলেছেন এবং আপনি স্পষ্ট করে বলেছেন যে অ্যাকচুয়াল জমিও আমরা বেদখল রাখতে চাই না, আমরা এটিকে উদ্ধার করব। ঠিক সেই জায়গা থেকে যখন স্বচ্ছতা আসবে, কাজ আপনি আগাচ্ছেন বা এগিয়েছেন, এক্ষেত্রে সরকারের কোনো বিভাগের কর্মকর্তা কর্মচারী জড়িত আছে এমন কোনো তথ্য কি আপনার কানে এসেছে কিনা? দেখেন, আমি আগেই বলেছি যে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না আমি। তবে এত বড় একটি কাজ এবং এত ব্যাপকভাবে বিস্তৃত সারা বাংলাদেশে, এই সম্ভাবনাটা তো আমরা উড়িয়ে দিতে পারি না। বিশেষ করে যারা স্থানীয়ভাবে প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়, তারা তাদের দায়িত্ব কতটুকু সচেতনভাবে পালন করেছে, ইচ্ছাকৃতভাবে বা হয়তো তাদের দায়িত্বের প্রতি অবহেলা, সেই বিষয়গুলো আমার মনে হয় পরবর্তীতে আসবে। তবে আমরা এখন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে এই জমিগুলো আবার যেন আমরা বনভূমির আওতায় নিয়ে আসতে পারি, বন অধিদপ্তরের দখলে যেন আমরা নিয়ে আসতে পারি এবং সেখানে নিশ্চয়ই যদি কেউ এই ধরনের কোনো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জনাব সাবের হোসেন চৌধুরী, যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, ঠিক সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে বনভূমির অনেক জায়গাতে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা আছে। সেগুলো যদি ভাঙতে হয় সেখানেও তো এক ধরনের আমরা বলি যে প্রস্তুতিরও দরকার আছে, অনুমতিরও প্রয়োজন আছে। সেই জায়গাগুলো সমন্বয় আপনারা কিভাবে করবেন? দেখুন, আপনি যেটা বলেছেন, কেননা যে জমিগুলো বেহাত হয়ে গেছে সেগুলো নানানভাবে ব্যবহৃত হয়েছে। সেখানে কৃষি জমি থেকে শুরু করে স্থায়ী স্থাপনা সেখানে নির্মাণ করা হয়েছে, হয়তো কিছু জায়গায় রাস্তাঘাটও থাকতে পারে। তো এটা আমাদের আসলে দেখতে হবে, মানে প্রতিটা জায়গায় দেখতে হবে এবং যদি সরকারই সেখানে কোনো কাজ করে থাকে তাহলে তো এটা একটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং আমি মনে করি সেটা সমাধান করা যাবে। তবে আগে আমাদের পুরো পরিসংখ্যানটা আসুক, আমরা দেখি যে কোনভাবে জমিগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তবে এই মুহূর্তে যেটা আমরা খুবই স্পষ্টভাবে জোরালোভাবে বলতে পারি যে এই বিষয়ে আমরা কোনো আপোষ করব না, কেননা আমি আগে বলেছি যে এটা একটা জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের কাজগুলো। কিন্তু সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে আইনের সংস্কার করার প্রয়োজন হতে পারে, সেটা কি করা খুব সহজ হবে? আইনের সংস্কারটি হচ্ছে ধরেন ভবিষ্যতের জন্য, আমরা যেটা আইনের সংস্কার ঠিক না, আইন তো আছে, মানে সমস্যা হয় যে আইনের সঠিক প্রয়োগ হয় না। আমার মনে হয় ওই জায়গাটিতে আমাদের দেখতে হবে এবং প্রথমে আমরা যেটা করছি যে এটা চিহ্নিত করা,
দ্বিতীয়ত কিভাবে এগুলো বেহাত হলো সেটা দেখা, ভবিষ্যতে যেন একই প্রক্রিয়া এটা বেহাত না হতে পারে, সেখানে যদি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো বিষয় অস্পষ্ট থাকে সেগুলো হয়তো আমরা স্পষ্ট করার চেষ্টা করব। তবে আমার মনে হয় যে বিষয়টি এখন মানে যেটা হয়তো 1 বছর আগে বা 6 মাস আগে আমরা বলতে পারতাম না, যেটা এখন আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারছি, সেটা হচ্ছে আমরা সমস্যাটাকে চিহ্নিত করেছি। সমস্যাটা যে কত ব্যাপক কত গভীর সেটা আমরা সকলেই অনুধাবন করি এবং এটা মোকাবেলা করার রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে এবং সকলের দোয়া এবং সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু এক্ষেত্রে তো একটি সমন্বিত প্রয়াসও প্রয়োজন আছে, যেমন বন বিভাগ, জলবায়ু মন্ত্রণালয়, বন মন্ত্রণালয়, সংসদীয় কমিটি সবাইকে আসলে একসাথে কাজ করার বা একই আমরা বলবো যে প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি বিষয় আছে। সেক্ষেত্রে কি সবাই একসাথে বিষয়টার যেভাবে আপনি সোচ্চার কথাটি বলছেন সবাই কি একসাথে একত্রতা ঘোষণা করেছে কিনা? দেখেন, এটা তো মানে আইনের শাসনের ব্যাপারে তো আর ওইভাবে কারো মানে অঙ্গীকার ব্যক্ত করার কোনো বিষয় না। আপনি কোনো বাধা পাচ্ছেন কিনা, আমি মূলত এই বিষয়টিই জানতে চাইছি। এখন পর্যন্ত মানে আমরা সরকারিভাবে আমার মনে হয় না আমরা কোনো বাধা পাবো। তবে এটা ঠিক যে মানে যে প্রক্রিয়ায় জমিগুলো বেহাত হয়ে গেছে সেখানে হয়তো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা থাকতে পারে, সেখান থেকে হয়তো কিছু বাধা আসতেই পারে, অনেকে হয়তো আদালতের আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমার মনে হয় আমাদের যে মানে সমন্বয়ের যে বিষয়টা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে শুধু আমাদের মন্ত্রণালয় নয়, এখানে আমাদের ভূমি মন্ত্রণালয় আছে, আমাদের আইন মন্ত্রণালয় আছে, আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস একটা বড় ভূমিকা পালন করবে এবং আমাদের বিচার বিভাগ। সুতরাং আমার মনে হয় এই জায়গাগুলি থেকে সহযোগিতা না পাওয়ার কোনো কারণ নেই, কেন আমরা যেটা চাচ্ছি সেটা কোনো ব্যক্তির জন্য না, আমরা জাতীয় স্বার্থেই চাচ্ছি এবং সবাই সেই দৃষ্টিতে দেখে সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের কমিটি পরবর্তী কবে বৈঠকে বসবে বা এই বিষয়টির ফলো আপ নিয়ে আপনারা আবার পরবর্তী কবে কাজ করবেন? আমাদের তো আমরা চেষ্টা করি প্রতি মাসে একবার করে বসার। কোভিড এর কারণে বিগত কয়েক মাস সেটা সম্ভব হয়নি। আমরা আশা করছি যে আগামী মাসে আমরা বসবো এবং সেই সভায় আমরা একটা পূর্ণাঙ্গ তালিকা যে এই 90,000 ব্যক্তির, এটা তো আর পত্রিকায় প্রকাশ করা যাবে না, আমরা যেটা চিন্তা করছি হয়তো একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমরা জনসমক্ষে সেটা আমরা প্রকাশ করব। তো প্রথম কাজ হচ্ছে সেই তালিকাটা প্রকাশ করা, তারপরে আমরা কোন প্রক্রিয়া আগাবো। একটা হতে পারে যে যারা এই জমিগুলো দখল করে আছে, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প প্রতিষ্ঠান, কেননা আমরা জানি যে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের হয়তো আমরা অনুরোধ করতে পারি যে আপনারা জমিগুলো ছেড়ে দেন। তারা যদি স্বেচ্ছায় সেটা না ছেড়ে দেয় তাহলে আমাদের পরবর্তী যে ব্যবস্থাগুলো নেওয়ার সেটা আমরা নিব। ব্যক্তিগত পর্যায়ে যেটা আছে এটাকে তো আমাদের মানে জেলাওয়ারি, আমাদের থানাওয়ারি এটাকে ভাগ করতে হবে। সেই ভাগ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আইন মন্ত্রণালয়কে এখানে আমরা সম্পৃক্ত করব। আমরা পরবর্তী পদক্ষেপ এবং রোডম্যাপটি আমরা এটা ফাইনাল করব, চূড়ান্ত করব। জি, জনাব সাবের হোসেন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য। আমরাও আশা করছি যে তালিকাটি আপনি পরিষ্কার করতে চাচ্ছেন, তুলে ধরতে চাচ্ছেন, সেই তালিকাটা যেন স্বচ্ছ হয়, সেখান থেকে হঠাৎ করে কারো কারো নাম যেন বাদ পড়ে না যায় এবং যেই সদিচ্ছা নিয়ে আপনি কাজটি শুরু করেছেন সেভাবে যেন এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।